হ্যালো ফ্রেন্ড, সো ওয়েলকাম ইউ অল আরেকটি নতুন ক্লাসে। তো এই সপ্তাহের মধ্যে তো আমরা দুটি ক্লাস করছি। তার আগে একটি ক্লাস করেছিলাম, তোমরা জানো যে ওয়েডনেসডে আমরা ক্লাস করেছিলাম, তারপর আজকেও আরেকটি নিয়ে আসছি। তো এই সপ্তাহে আমার দুটি ক্লাসই ছিল, তার জন্য তোমাদের জন্য সেভাবে নিয়ে আসলাম। তোমরা জানো যে ফ্রেন্ড, তার আগে আমরা যে একটি ক্লাস করেছিলাম এই সপ্তাহে, এবং সেই ক্লাসটি হপফুলি দেখেছিলে। যদি আমাদের সেই প্রিভিয়াস ক্লাসটি দেখে থাকো তাহলে কিন্তু এই ক্লাসটিও বুঝতে তোমাদের আর একটু হেল্পফুল হবে, কারণ সেই ক্লাসটির সাথে আজকের ক্লাসটিও একটু রিলেটেড আছে। কীভাবে রিলেটেড আছে? তোমরা জানো যে ফ্রেন্ড, মডার্ন হিস্ট্রিগুলো কিন্তু একটার সাথে একটা অনেকটাই রিলেটেড। তুমি যদি মডার্ন হিস্ট্রির মধ্যে একটা পার্ট যদি ছেড়ে দাও তাহলে কিন্তু প্রথমটির সাথে লাস্টেরটি কোরিলেট করতে পারবে না। তো তার জন্য আমাদেরকে অবভিয়াসলি যে পুরোটা হিস্ট্রি জানা থাকা দরকার। তো তোমরা জানো যে আমরা পড়াচ্ছি কনস্টিটিউশনাল রিফর্মস বিটুইন 1909 টু 1935। ইয়েস। তো তার ভিতরে কী কী কনস্টিটিউশনাল রিফর্মস হয়েছিল তখন সময়, তো আমরা সেগুলো নিয়েই আমাদের ক্লাসগুলো চলছে। তো তার মধ্যে একটা টপিক করেছিলাম আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে, যে মর্লামেন্টো রিফর্মস, যে মর্লামেন্টো সংস্কার যেটি হয়েছিল 1909 দিয়ে। যে 1909 দিয়ে আমরা সেটি স্টার্ট করেছিলাম, সেই মর্লামেন্টো সংস্কার। এবং সেই সংস্কারের মধ্যে জাদু কি ভারতীয়রা কিছু পেয়েছিল কি না, শুধু সেখানে ব্রিটিশদের স্বার্থই রাখা হয়েছিল। তো ফ্রেন্ড, অবভিয়াসলি তোমরা আশা করবো যে মর্লামেন্টো সংস্কারটি পড়েছো, তাহলে আশা করবো যে এই ক্লাসটি তোমাদের বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু যদি না পড়ে থাকো তাহলে অবভিয়াসলি কি দেখে নিতে পারো। সো সেই ক্লাসটি আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি চাও উপরে দেওয়া আই বটমে ক্লিক করে দেখতে পারবে। ইয়েস, তোমাদের জন্য আই বটমে ক্লিক করেও দেখতে পারবে, সেখানে রেখে দিয়েছি, নাহলে এন্ড অফ দ্য ক্লাস গিয়ে পরে দেখে নেবে, ঠিক আছে? সো ফ্রেন্ড, আমাদের অবশ্যই লখনৌ প্যাক, যেহেতু আমাদের আজকে টপিক কি লখনৌ প্যাক করাতে যাচ্ছি। তো লখনৌ প্যাক সম্বন্ধে জানার আগে অবভিয়াসলি তার আগে কিছু তার ব্যাকগ্রাউন্ড বা তার ইতিহাস জানা থাকা দরকার। তো অনেকে বলতে পারে স্যার ইয়েস আমরা তো ইতিহাসই পড়ছি, তো ইতিহাস জানবো। ইয়েস, ইতিহাসের ইতিহাসই তোমরা জানবে আজকে। সো লখনৌ প্যাক্ট কোথা থেকে আসে তার আগে অবভিয়াসলি আমাদের জানতে হবে সেই বঙ্গভঙ্গ আন্দোলন, তার পাশাপাশি সেই লর্ড হান্ডিজের উপর যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, এবং লাস্ট বাট নট লিস্ট যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো তার মধ্যে তো তোমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্বন্ধে সবাই জানো, অনেকেই জানে থাকো আশা করি, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কী ছিল এবং কীভাবে হয়েছিল, এবং তাতে ভারতীয়রা কীভাবে হেনস্থা হয়েছিল। তাতে ভারতীয়দের তো কিছু লাভ হয়নি। ইংল্যান্ডে সে যুদ্ধে পার্টিসিপেট করেছিল, বাট ভারত আলটিমেটলি সে যুদ্ধেও পার্টিসিপেট করতে হয়েছিল, কারণ কিছু করার ছিল না। কারণ তখন সময় যে যে ইংল্যান্ড তখন ভারতকে শাসন করছিল, সেক্ষেত্রে তো ভারত পার্টিসিপেট না হয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে ভারতও সেক্ষেত্রে পার্টিসিপেট হয়েছিল। অবভিয়াসলি আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধেও এখানে কিছু ডিসকাশন করব। তোমরা জানো যে ফ্রেন্ড, সেই বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে। 1905 সালে যে বঙ্গভঙ্গ, যে পার্টিশন অফ বেঙ্গল, সেটি স্টার্ট হয়েছিল। বাট সেটি রদ করা হয়েছিল, আমরা পড়েছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসে হপফুলি, যে 12 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে। 12 ডিসেম্বর 1911-তে সেই বঙ্গভঙ্গ রদ হয়েছিল সেই দিল্লি রাজদরবার থেকে। আমরা জানি তখন সবাই যে রাজা পঞ্চম জোসেফ ও রানী সম্রাজ্ঞী এবং রাজা পঞ্চম জর্জি সেই দিল্লি থেকে তখন যে রাজধানী সেই বঙ্গভঙ্গ সেটা রদ করেছিল। এবং জেনেছিলাম যে উনি সেটাকে রাজধানীকে পরিবর্তন করেছিল, সেই কলকাতা থেকে দিল্লিতে নিয়ে এসেছিল, কারণ তখন কলকাতার মধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকার কারণে এবং দিল্লি কলকাতা থেকে অনেকটা দূরে থাকার কারণে তারা কলকাতাকেই সেইভাবে দিল্লিকে সেইভাবে রাজধানীতে স্থাপন করেছিল, এবং সেই দিল্লি থেকে কিন্তু তারা সেই বঙ্গভঙ্গ রদের সেটা ঘোষণা করেছিল। তার পাশাপাশি আমরা দেখেছিলাম তখন সময় যে লর্ড হান্ডিজের উপর যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, তারপরেই যে 1912 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর যে এক শোভাযাত্রা করা হচ্ছিল সেই দিল্লির রাজপথের মধ্যে। তখন সময় যে ভাইসরয় লর্ড হান্ডিজ হাতির পিঠে চড়ে অ্যাকচুয়ালি যাচ্ছিল। তো সেগুলো জাস্ট এজ এ স্টোরি হিসেবে মনে রেখে দেবে, তাহলে তো তোমার সুবিধা হবে যে কীভাবে আসলো। যে আমরা যদি এখন আমরা জানি যে লখনৌ প্যাক্ট যে 1916 সালে হয়েছিল, তাহলে তোমরা বলতে পারো যে স্যার বিটুইন 1909 এবং 1916 তার মধ্যে কিছু হয়নি? তো হয়েছে, তার জন্য সেটা বলা। না হলে তোমরা সেগুলো বুঝতে পারবে না যে স্যার হঠাৎ করে লখনৌ প্যাক্ট কোথা থেকে চলে আসলো, ঠিক আছে? তো তার জন্য অবভিয়াসলি তোমাদের সেসব কিছু জানার থাকা দরকার। সো ফ্রেন্ড, সে বললেন লর্ড হান্ডিজের উপর কিন্তু যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, এবং সেটা করা হয়েছিল, বাট আলটিমেটলি কিন্তু বললেন লর্ড হান্ডিজে কিন্তু সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। বাট পাশে থাকা ওনার যে একদম ব্যক্তি ছিল, সহকারী ব্যক্তিদের ছাতা ধরে রেখেছিলেন সেই হাতির উপর থেকে, উনি শুধু মারা গিয়েছিলেন। এখানে সেই কাজটি করেছিল যে বিপ্লবী রাসবিহারী বোস। বিপ্লবী রাসবিহারী বোসের
বোস আনন্দ বিশ্বাস নামে এক যুবককে দিয়ে সেই কাজটি করেছিলেন। তারপরেই আসে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ। ইয়েস, প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধে তোমাদের তো নতুন কিছু নয়, সেটা অনেক দিন ধরে পড়ে আসছো, যারা স্কুলে অনেকবারই পড়ে আসছিলে, যে স্কুলে 9, 10, 11, 12 আশা করি কোনো না কোনো সময় পেয়েছিলে এবং পড়েওছো। তো ফ্রেন্ড, প্রথম বিশ্বযুদ্ধ আমাদের কাছে নতুন কিছু নয়, যে প্রথম বিশ্ব সম্বন্ধে আমরা অনেকটাই জানি। কিভাবে জানি বলতে পারো? সো যদি আমরা সেই প্রথম বিশ্বযুদ্ধ ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলি, যে প্রথম বিশ্বযুদ্ধ, তোমরা জানো যে ফ্রেন্ড, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, মূলত কি হয়েছিল? মূলত কিন্তু যে ইউরোপ কি দুটি ভাগে ভাগ হয়েছিল। সমগ্র ইউরোপ জানি যে আমরা তখন সময় কয়টি ভাগে, তার মধ্যে দুটি ভাগে ভাগ হয়েছিল। কয়টি ভাগে ভাগ হয়েছিল? দুটি ভাগে ভাগ হয়েছিল। ইয়েস, তো বলতে পারি স্যার ইয়েস, আমরা তো জানি সেই দুটি ভাগে ভাগ হয়েছিল, এবং তার একটি ভাগে ছিল জানি জার্মানি, তার একটি ভাগে ছিল কি জার্মানি, অস্ট্রিয়া, তারপরে আছে ইতালি, তারপরে আছে তুরস্ক, সেসব বিভিন্ন দেশগুলো ছিল, এবং তাদেরকে বলা হতো মিত্র শক্তি, দ্যাট মিনস সেন্ট্রাল পাওয়ার, সেগুলো বলা হতো। ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে তো বলো তো দেখি, তোমরা যেহেতু প্রথমটি জেনে গেছো যে মিত্রশক্তি দেশগুলো কোন কোন ছিল, জার্মানি, অস্ট্রিয়া, ইতালি এবং তুরস্ক, তাহলে বলো তো দেখি যে অপরপক্ষে কে ছিল, সেই ত্রিশক্তি, অর্থাৎ সে পক্ষে কে ছিল? ইয়েস, তো সেই পক্ষে ছিল ফ্রান্স, ফ্রান্স, তারপরে আছে রাশিয়া, তারপরে আছে কি যে ইংল্যান্ড, নট আমাদের, তারা বাই ফোর্স তো আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তাদের সব কিছু। তো তো ফ্রান্স, রাশিয়া এবং ইংল্যান্ড, পরবর্তীকালে আমেরিকাও জানি যে 1917 সালে আমেরিকাও পরবর্তীকালে সে যুদ্ধে পার্টিসিপেট করে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সমগ্র বিশ্ব সে দুটি ভাগে ভাগ হয়ে যায়। কি কয়টি ভাগে? দুটি ভাগে সমগ্র বিশ্ব তখন সময় ভাগ হয়ে যায়। সো ফ্রেন্ড, তখন সময় কি দেখা হয়েছে যে 1914 খ্রিস্টাব্দে সেই 4 আগস্ট, সো গ্রেট ব্রিটেন তখন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু তখন ভারতও কিন্তু আপনা আপনি সেই মহাযুদ্ধে জড়িয়ে পড়ে। কেন জড়িয়ে পড়ে বলতে পারো? যে কেন জড়িয়ে পড়ে? কারণ জড়িয়ে পড়া ছাড়া তো আর কোনো কিছু করা ছিল না। তখন তো ভারত শাসন করা হচ্ছিল কাদের দ্বারা? সেই ব্রিটিশদের দ্বারা। সেই ক্ষেত্রে যেহেতু ব্রিটিশরা সেক্ষেত্রে জড়িত হয়ে গেছে, তাহলে তো ভারতও সেক্ষেত্রে জড়িত হবে না। তো সেজন্য ভারতও সেক্ষেত্রে জড়িত হয়ে গেল। এইভাবে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে সবাই পার্টিসিপেট করতে শুরু করলো, এবং জড়িত হওয়ার আরও অনেকগুলো কারণ ছিল। তারা ভাবলো যে যদি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তাহলে তাদেরকে যুদ্ধ শান্তি দেবে, তাদেরকে স্বরাজ দেবে, স্বাধীনতা দেবে। তো সেই ক্ষেত্রে ভারতীয়রাও সেক্ষেত্রে পার্টিসিপেট করেছিল, এবং তার জন্য তখন সময় যে নরমপন্থী নেতৃবর্গ আছে, তাদের ব্রিটিশকে কিন্তু ওপেনলি সমর্থন জানিয়েছিল, এবং তাদের সেই ব্রিটিশদের সেই যুদ্ধে কিন্তু তখন ভারতীয় সৈন্যদেরকেও সেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। এইভাবে তারা তাদেরকে সমর্থন করেছিল যে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে। তো প্রথম বিশ্বযুদ্ধ তো অনেকটা বড়ই, যে প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধে আমাদের জানতে হলে তো আমরা একটা সেপারেট তার উপর টপিক করতে হয়। যেহেতু আমাদের আজকে টপিক তার উপর নয়, অবভিয়াসলি তার সম্বন্ধে কিছুটা বলে রাখছি, তাহলে তোমাদের সেক্ষেত্রে সুবিধা হবে যে তার সাথে কোরিলেট করতে। সো ফ্রেন্ড, সেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু বা শেষে তখন সময় আমরা জেনেছিলাম যে অনেক যে ভারতীয় সৈন্যরা তাদেরকে সে ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল। ইভেন ক্যান ফ্যান তখন সময় যে ভারতীয় সৈন্যরা পাঠিয়েছিল তার মধ্যে কিন্তু প্রায় যে 1.01 লাখ কিন্তু ভারতীয় সৈন্য তখন সময় মারা গিয়েছিল। ইয়েস, ভাবতে পারো যে 1,01,439 জন সৈন্য তখন সময় মারা গিয়েছিল সেই যুদ্ধের মধ্যে, প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে ভারতীয়দের থেকে। এবং তখন সময় ভারতীয়রা সাহায্য করেছিলেন শুধু সৈন্য দিয়ে নয়, তার পাশাপাশি তারা অনেকভাবে সাহায্য করেছিলেন। তার পাশাপাশি আমরা দেখেছিলাম প্রায় তারা 12.5 পাউন্ড, 12.5 কোটি পাউন্ড তারা সে যুদ্ধে সরকারকে সাহায্য করে, সরকারকে। তাছাড়া ভারতবাসীর কাছ থেকেও তারা সাহায্য করেছিল প্রায় 21 করোড়, যে 21 করোড় পাউন্ড। তখন সময় এত টাকা কিন্তু অনেক বড় টাকা। তাছাড়া এবং ভারতবাসী নগদে তখন সময় সরকারকে তাদেরকে 10 কোটি পাউন্ড দিয়েছিল। তো দেখো ফ্রেন্ড, তখন সময় এত পরিমাণ টাকা দিয়েছিল যে ব্রিটিশ সরকারকে সাহায্য করার জন্য সেই যুদ্ধে, তাতে ভারতের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে?
তখন সময় সেগুলো দেওয়ার পরে কিন্তু ভারত কিন্তু ঋণে জর্জরিত হয়ে যায়। তখন ভারতের মধ্যে দেখা যায় তীব্র মন্দা মহামারী সেগুলো দেখা দেয়। কারণ তখন সময় যে অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু টোটালি ভেঙে পড়েছিল। অনেক শ্রমিক বেকারে পরিণত হয়েছিল, কারণ তাদের কিছু কোনো কাজ ছিল না। তারা যেভাবে টাকা দিয়েছিল যে ব্রিটিশ সরকারকে সেক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে, তাতে ভারতের কাছে আর ভারতের মানুষের কাছে সেভাবে কাজ ছিল, তাদের আর্থিক অবস্থা অনেকটা নিচে নেমে গিয়েছিল। তার জন্য দেখা গিয়েছিল তখন সময় অনেকটা মানুষ মারা গিয়েছিল। বাট প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষ হয়ে কিন্তু ভারতবাসীর সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু আর পূরণ হয়নি। তারা ব্রিটিশ সরকার কিন্তু পূরণ করেনি। তার ফলেই যে ভারতের মধ্যে বিভিন্ন হতাশা এবং অর্থনৈতিক সংকটগুলো নেমে আসে। এবং এইসবগুলোই কিন্তু পরবর্তীকালে স্বাধীনতার যে ইন্ধন, স্বাধীনতা পাওয়ার জন্য সেই ইন্ধন ভারতবাসীর মধ্যে জুগিয়েছিল। সো ফ্রেন্ড, তো এই ছিল কিছুটা তার হিস্ট্রি। তো এখনই আসে আমাদের লখনৌ প্যাক্ট। সেই লখনৌ প্যাক্ট এখনই আসে। তো লখনৌ প্যাক্টটি বা লখনৌ চুক্তিটি কী ছিল যদি বলতে হয়, তোমরা জানো যে আমরা পড়েছিলাম যে কংগ্রেসের সেই সুরাট অধিবেশন, যে কংগ্রেসের সেই সুরাট অধিবেশন যেটি হয়েছিল 1907-এ, যেটি হয়েছিল কবে, যে 1907-এর দিকে সেটি হয়েছিল। এবং সেখানে যে কংগ্রেসের বিচ্ছেদ হয়েছিল, তো কংগ্রেসের বিচ্ছেদ হওয়ার পর কিন্তু পরবর্তীকালে যে কংগ্রেস বা অন্যান্য তারা দেখলো যে এইভাবে কিন্তু যে বিচ্ছেদ করে যে ভারতকে স্বাধীন করা যাবে না, যে তাদের যে স্বার্থগুলো আছে, স্বরাজ্যের দাবি আছে, সেগুলো তারা পূরণ করতে পারবে না যদি তারা একসাথে সেগুলো কাজ না করে। সো কংগ্রেসের সেই সুরাট অধিবেশনে যখন কংগ্রেস তারা ভাগ হয়ে যায়, দুটি ভাগে ভাগ হয়ে যায়, তার মধ্যে একটি ছিল চরমপন্থী এবং একটি ছিল নরমপন্থী। ঠিক আছে। এবং সেগুলাই যে সেই লখনৌ অধিবেশনে কিন্তু 1916 খ্রিস্টাব্দে সেই লখনৌ অধিবেশনে তাদের মিলন ঘটে। 1916 খ্রিস্টাব্দে সেই লখনৌ অধিবেশনে তাদের আবার পুনরায় মিলন ঘটে কংগ্রেসের সেই দুটি দলের মধ্যে। পাশাপাশি তখন সময় যে 1913 খ্রিস্টাব্দে লখনৌতে আয়োজিত হয়েছিল সে মুসলিম লীগের অধিবেশন, সেখানে কিন্তু সাম্প্রতিক ঐক্য এবং সহযোগিতা নীতি তখন সময় ঘোষিত হয়। যে মুসলিম লীগেরও তখন সময় যে একটি অধিবেশন আয়োজিত হয়েছিল, আমরা দেখেছিলাম যে মুসলিম লীগকে তারা আলাদা করেছিল সেই সেই মর্লামেন্টারি সংস্কারের দ্বারা, মর্লামেন্টারি রিফর্মসের দ্বারা তাদেরকে আলাদা করা দেওয়া হয়েছিল তার পৃথক জাতি হিসাবে। বাট তারা কিন্তু সে 1913 খ্রিস্টাব্দে সে আয়োজিত যে মুসলিম লীগের অধিবেশন, সেখানে কিন্তু সাম্প্রদায়িক সহযোগিতা নীতি ঘোষিত হয়েছিল। এবং তার পাশাপাশি একই সঙ্গে কিন্তু 1915 খ্রিস্টাব্দে যে বোম্বে শহরে একসঙ্গে যে কংগ্রেস ও মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়। এইভাবে কিন্তু যে হিন্দু মুসলিম এবং কংগ্রেস দলগুলোর মধ্যে আবার তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হতে থাকে। কারণ তারা দেখতে পারলো যদি তাদের মধ্যে ডিভাইড করা হয় এবং তারা যদি সেভাবে নিজস্ব স্বার্থে কাজ করে একটা একটা দিকে, তাহলে কিন্তু তাদের সেই স্বার্থগুলো কখনো পূরণ করতে পারবে না। তাহলে তারা কোনোভাবেই যে স্বরাজ পেতে পারে না। যেভাবে আমরা দেখেছিলাম যে যে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের আগে সেই মর্লামেন্টারি সংস্কারের দ্বারা যেভাবে ডিভাইড করা হয়েছিল, কংগ্রেসের যে নরমপন্থীদেরকে কিছু সুবিধা দিয়ে চরমপন্থীদেরকে একবারে তোরা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এবং দেখেছিলাম যে তার পাশাপাশি যে মুসলিম লীগকে সম্পূর্ণ যে একটা রাজনৈতিক ক্ষমতা দিয়ে তাদেরকে পৃথক নির্বাচনের অধিকারকে রক্ষা করে তাদেরকে আলাদা করা হয়েছিল। এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে তখন সময় কিন্তু যে ভারতীয় চরমপন্থী নেতারা অথবা লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং গান্ধীজি তখন সময় কী করেছিল, ভারতবাসীকে কিন্তু বলেছিল যে ব্রিটিশদের সেই সাম্রাজ্য রক্ষার জন্য আহ্বান জানিয়েছিল। তো তারা সেইভাবে কিন্তু ব্রিটিশদের তখন সময় সাহায্য করেছিল। তো যখন সেইভাবে যুদ্ধ চলছিল, কিন্তু আলটিমেটলি দেখা গিয়েছিল পরবর্তী সময় যে যুদ্ধ চলাকালীন সময় তারা কিন্তু তাদের স্বার্থ সেভাবে রক্ষা করতে পারছিল না, বা ব্রিটিশ তারা কিন্তু যুদ্ধের শেষে তাদের স্বার্থ রক্ষা করতে পারেনি। তখন সময় দেখা গিয়েছিল একটা সময় কিন্তু যে যে তখন সময় আমরা দেখতে পাই যে মিডল অফ দ্য যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে মিডলে তখন সময় দেখতে পেয়েছিলাম যে একবার তো জার্মানি জয় হচ্ছিল। তখন সময় কী করা হয়েছিল যে ভারতীয় সেই নেতৃবৃন্দরা, ভারতীয় সেই জনগণ তখন কিন্তু জার্মানির সেই জয়ে কিন্তু তারা উৎসাহিত হয়েছিল। সেই জার্মানির জয়ে কীভাবে তোমরা বলতে পারো যে জার্মানির জয় তার কীভাবে বসে, জার্মানির সাথে কোনো সম্পর্ক ছিল না অ্যাকচুয়ালি ফ্রেন্ড। কারণ তারা চাচ্ছিল যে ব্রিটিশ তারা তো তাদেরকে কোনো সাহায্য করবে না যুদ্ধের শেষে। তারা বুঝতে পেরেছিল যখন মিডলে, তখন তারা ভাবলো যে যদি সেক্ষেত্রে যদি সেই বিরোধী দলগুলো তারা যদি যুদ্ধে যেতে তাহলে তাদের জন্য ভালো। তো তারা চাইলো যে তাদের যদি সেই শত্রুকে তারা কন্ট্রোল করতে পারে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করলো। তো তার মানে কি, তারা ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রকাশ সত্ত্বেও কিন্তু ব্রিটিশদের প্রতি কারো কোনো সহানুভূতি তখন সময় ছিল না। ব্রিটিশদের আমরা জানি তারা সমর্থন করেছিল, বাট তাদের কোনো সহানুভূতি ছিল না যে তারা যুদ্ধেই জিতুক। তারা যে ভারতীয়রা সেই যুদ্ধে পার্টিসিপেট করার মেইন রিজন হচ্ছে যে তাদের যে স্বার্থগুলো ছিল সেগুলো যাতে
ফুলফিল হয়, বাট সেগুলা কিন্তু যে ব্রিটিশ প্রভু তারা কিন্তু সেভাবে করতে পারলো না। তো তার জন্য দেখা গিয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, এবং তখন সময় যেহেতু স্বার্থ পরিপূর্ণতা করতে না পারে, তো তারপরেই আসে যে লখনৌ চুক্তি। তো লখনৌ চুক্তি আসে এবং সেখানে যে ন্যাশনাল কংগ্রেস, যে কংগ্রেস এবং মুসলিম লীগ তারা সবাই এক হয়ে যায়, এবং এক হয়ে তারা যে লখনৌ প্যাক্ট 1916 খ্রিস্টাব্দে সেটি স্বাক্ষরিত করে। যে 1916 খ্রিস্টাব্দে লখনৌ প্যাক্ট সেটি স্বাক্ষরিত করেছিল। আমরা জানি যে যে মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে বানানো হয়েছিল, সেটা পরবর্তীকালে যে সবাই একসাথে মিলে সেই লখনৌ প্যাক্টের মধ্যে স্বাক্ষরিত করে তারা তাদের যে গোল ছিল, যে লক্ষ্য ছিল, সেটাকে ব্রিটিশদের প্রতি এগেনস্টে তারা প্রয়োগ করতে শুরু করে। তারপরে তাদের সব কিছু শুরু হয় সেই লখনৌ চুক্তির যে মেন এমগুলো ছিল তারা সেভাবে কার্যকর করতে শুরু করে। সো ফ্রেন্ড, 1916 খ্রিস্টাব্দে সে ডিসেম্বরে কিন্তু যে লখনৌ শহরে একসঙ্গে কিন্তু লীগ, কংগ্রেস এবং অধিবেশন অনুষ্ঠিত হয়, এবং তারাই সেখানে যৌথভাবে কিন্তু সাংবিধানিক সংস্কার এবং রাজনৈতিক আন্দোলনের প্রশ্নে কিন্তু যৌথভাবে কাজ করার যে বিষয়টা সিদ্ধান্ত করে। এইভাবে সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সো এখন বলতে পারতে স্যার সেই চুক্তির মধ্যে কী ছিল? সেই চুক্তির স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে, সেই চুক্তির মধ্যে যদি বলা হয় তাহলে কী ছিল সেই চুক্তির মধ্যে, যদি স্পেসিফিক্যালি বলা হয় তাহলে সেই চুক্তির মধ্যে কী ছিল? সো ফ্রেন্ড, যদি সেই চুক্তির কথা বলা হয়, আমরা তাহলে সেই চুক্তির মধ্যে দেখতে পাই যে কি দেখতে পেয়েছিলাম, যে সেই চুক্তির মধ্যে কিন্তু যে প্রথমবারের মতো যে 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চুক্তির ফলে কিন্তু ব্রিটিশ সরকার ভারতকে কিন্তু স্বায়ত্তশাসন প্রদান করতে এবং প্রদেশি আইনসভাগুলিতে যে লোকসংখ্যাগুলো বাড়াতে, সেগুলো সেই চুক্তির মধ্যে ছিল। পাশাপাশি তখন সময় সেই চুক্তির দ্বারা যে ভারতীয় সিভিল সার্ভিসদের নিয়োগের ক্ষমতা কিন্তু ভারত সরকারের হাতে অর্পণ করার দাবি তোলা হয়েছিল। যে ভারতের যে সিভিল সার্ভিসগুলো নিয়োগ করা হতো, তারা প্রথমত তারা সেই ইংল্যান্ডের দ্বারা নিয়োগ করা হতো, পরবর্তীকালে যে তারা কোথায় থেকে নিয়োগ করা হতো, তাদের ভারতীয় সরকারের হাতে যাতে অর্পণ করা হয়, সেক্ষেত্রে তারা দাবি তুলতে থাকে। এবং তার পাশাপাশি সেই চুক্তির মধ্যে সেটাও ছিল যে লখনৌ চুক্তির ফলে কিন্তু মুসলিম লীগের পৃথক নির্বাচনের সেই দাবিও কিন্তু জাতীয় কংগ্রেস তখন আলটিমেটলি তখন মেনে নিয়েছিল। তারা ভেবেছিল ঠিক আছে, তোমাদের সেই দাবি ছিল যে পৃথক নির্বাচন, তোমাদের সেই জাতির মাধ্যমে তোমরা নির্বাচিত হতে চাচ্ছ, ঠিক আছে। তো কংগ্রেসও কিন্তু পরবর্তীকালে সেটা সেই লখনৌ চুক্তির মাধ্যমে মেনে নিয়েছিল। তো আমরা দেখেছিলাম কি মানে কি ছিল সেই লখনৌ চুক্তির মধ্যে। প্রথমত ছিল যে ভারতকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, সেগুলো নেওয়া হবে কার থেকে? যে ব্রিটিশদের থেকে, যাতে ভারতীয় প্রদেশের আইনসভাগুলিতে সদস্য সংখ্যা বৃদ্ধি করা এবং তাদেরকে যাতে সেইভাবে মর্যাদা দেওয়া হয় ভারতীয়। কারণ দেখেছিলাম যে 1909 খ্রিস্টাব্দে 1909 যে মল্লমিট্টু সংস্কার করেছিল, সেক্ষেত্রে তো ভারতীয় আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করেছিল, বাট ভারতীয়রা কিন্তু সেভাবে সেখানে পার্টিসিপেট করতে পারতো না। তাদের কোনো না মত প্রকাশের অধিকার ছিল না, কোনো বিলের এগেনস্টে যেতে পারছিল। যদিও কোনো বিলের এগেনস্টে যেত, তাহলে কিন্তু সরকার সেক্ষেত্রে তারা কেয়ার করতে পারতো না, ইগনোর করতে পারতো। তো সেক্ষেত্রে কিন্তু সেটা লখনৌ চুক্তির মধ্যে সেটা চেয়েছিল যে তাদেরকে যাতে সঠিকভাবে সেইগুলো দেওয়া হয়, আদারওয়াইজ তারা কিন্তু সেভাবে মানবে না। তো লখনৌ চুক্তি সেভাবেই স্বাক্ষরিত হয়। সো সেই লখনৌ প্যাক্টের মধ্যে যেগুলো রিফর্মস আনা ছিল, সেগুলো তো আমরা অলরেডি লিখে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো পড়তে পারো। সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি, যে সেলফ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, অ্যাবলিশন ইন্ডিয়ান কাউন্সিল এগুলো করা, যে জুডিশিয়ারি সিস্টেম এগুলো করা, যে 1/3 রিপ্রেজেন্টেশন থাকতে হবে তাদেরকে, আবার যাতে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল সেগুলো করা হয়েছিল, সেপারেট ইলেকটোরাল সেগুলো করা হয়েছিল, ইন্ট্রোডিউসের সিস্টেমস অফ এগুলো করা হয়েছিল, ইন মাইনরিটি রিপ্রেজেন্টেশনস এগুলো করা হয়েছিল, যে হাফ মেম্বার অফ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। তো সেগুলো আমরা সবগুলো অলরেডি বলে দিয়েছি। তো এইভাবে সেই লখনৌ চুক্তি সেগুলো স্বাক্ষরিত হয়েছিল। লখনৌ চুক্তি বেশি কিছু নেই মেন, জাস্ট সেই প্রথম বিশ্বযুদ্ধে শুরু হওয়া, যে প্রথম বিশ্বযুদ্ধে মিডলে শুরু হয়েছিল, তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেই 14 থেকে যে 14 থেকে 18, তখন সময় যে লখনৌ চুক্তি সেটি আসে। লখনৌ চুক্তি আসার কারণ হলো যে ব্রিটিশরা যেভাবে ভারতীয়দেরকে পার্টিসিপেট করতে বলেছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে, সেভাবে কিন্তু সেভাবে তাদের যে আলটিমেটলি তখন সময় কিন্তু তারা সেভাবে পায়নি। যখন মিডলে চলছিল তখন দেখতে পেয়েছিল ব্রিটিশদের সে মানসিকতা কীভাবে। তোমরা বলতে পারতে ফার্স্ট ওয়ার্ল্ড তো শেষ হয়নি, ফার্স্ট ওয়ার্ল্ড শেষ হওয়ার আগেই তারা কীভাবে প্রবেশ করতে শুরু করলো। সো ব্রিটিশ তারা যেহেতু জিতেইনি এখনও, তারপরে তারা কীভাবে প্রবেশ করতে শুরু করলো। তো ফ্রেন্ড, মিডলে কিন্তু দেখা গিয়েছিল যে ব্রিটিশদের সে কিছু মনোভাব আমরা দেখেছিলাম, যে প্রথম সময় কিন্তু যখন ফার্স্ট ওয়ার্ল্ড শুরু হয়, তখন সময় ভারতীয়রা শুধু তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেনি, তার পাশাপাশি প্রচুর ঔষধ এবং যে খাবার দাবার, তখন সময় বিভিন্ন যুদ্ধের প্রয়োজনীয় উপকরণ, সেগুলা দিয়ে কিন্তু প্রচুরভাবে সাহায্য করেছিল। পাশাপাশি তখন সময় যে ভারতীয় ভূখণ্ড কিন্তু একমাত্র তাদের জন্যই কিন্তু ইউজ করা হতো, এবং ভারতের জাতীয়তাবাদী নেতারা ছিল, তারা আশা করেছিল যে যুদ্ধ শেষে কিন্তু রাজনৈতিক সেই সুবিধাগুলো যে আদায় করা সহজ হবে, এবং ভারতবাসী মনে
এই ধারণা ছিল যে যুদ্ধের শেষে কিন্তু ব্রিটিশ সরকার সাহায্য দিলে এবং যুদ্ধের ক্ষেত্রে যদি ব্রিটিশ সরকার সাহায্য দেয় এবং প্রতিদানে কিন্তু যে সরকার ভারতীয়দের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার মজুর করবে এবং তাদেরকে স্বীকার করবে। তার জন্য ভারতীয়রা কিন্তু বিভিন্নভাবে যে ব্রিটিশ সরকারকে অর্থের পাশাপাশি আমরা দেখেছিলাম যে কত পরিমাণ অর্থ তারা সাহায্য করেছিল। তারা ইভেন কি তাদের যে গড়ে থাকা এক এক টাকা সব টাকায় কিন্তু তারা সেভাবে কিন্তু ব্রিটিশ সরকারকে যুদ্ধ দিয়েছিল। কারণ তোমরা জানো যে একটা যুদ্ধ হওয়া মানে কিন্তু অনেক বড় ব্যাপার। সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পরিস্থিতি সব কিছু তারা পুরোপুরি ভেঙে যায় দেশের সেই অবস্থা। তো সেক্ষেত্রে এত পরিমাণ টাকা সে যুদ্ধে খরচ হয়েছিল যে তাতে ভারতীয়দের কাছে কিন্তু কিছু ছিল না যে খরচ করার মতো, কিছু ছিল না ইউজ করার মতো। তার পাশাপাশি তখন সময় ভারতের পক্ষে প্রায় 1 লাখের বেশি সৈন্য মারা গিয়েছিল। সেটা কিন্তু অনেক বড় কথা, 1 লাখ সৈন্য মারা গিয়েছিল তখন সময় সেই যুদ্ধের মধ্যে, এবং প্রচুর পরিমাণে টাকা খরচ করে তাতে তখন সময় ভারতের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যে অর্থনৈতিক মন্দাগুলো নেমে আসে, তখন ভারতীয় বিভিন্ন শিল্প কলকারখানা সেগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং ভারতীয় যে শ্রমিকগুলো বেকারে পরিণত হয়, কারণ তাদের কাছে আর কিছু ছিল না যে করার মতো, কোনো রসদ ছিল না যে বাঁচার মতো। তারপরে সেই মহামারী এবং মন্দা সেগুলো নেমে আসে ভারতীয়দের পক্ষে। তো লখনৌ চুক্তি যদি আমরা রেজাল্টের কথা বলি যে ফ্রেন্ড রেজাল্ট কী ছিল, তাহলে তো রেজাল্ট যদি বলতে হইলো লখনৌ চুক্তি কিন্তু বেশি ইমপ্রেসিভ রেজাল্ট আনতে পারেনি। বা হিন্দু মুসলিম মধ্যে ইউনিটি তো আমরা দেখা গিয়েছে সেই লখনৌ চুক্তির মধ্যে সেটা পেয়েছিলাম, সেটা হয়েছিল শর্ট টাইমের মধ্যে, যে কিছুটা সময়ের জন্য সেটা সেই লখনৌ চুক্তির মধ্যে যে হিন্দু মুসলিমের মধ্যে যে ইউনিটি সেটা হয়েছিল, বাট সেটা কিন্তু লং লাস্টিং করেনি ফ্রেন্ড। সেটা কিন্তু লং লাস্টিং করতে দেখা যায়নি। তাদের সেই চুক্তি দেখা গিয়েছিল সেই অসহযোগ আন্দোলন চুরিচুরা ঘটনা পর্যন্ত সেই কংগ্রেস এবং লীগের সেই একত্রে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত তারা চালিয়েছিল। পরবর্তীকালে কিন্তু সে মুসলিম লীগ, কংগ্রেস তথা জাতীয় কংগ্রেসের কিন্তু শত্রুতে পরবর্তীকালে পরিণত হয়। পরবর্তীকালে আবার দেখা গিয়েছিল তারা সেই চুরিচুরা ঘটনা পর্যন্ত, চুরিচুরা ঘটনাটি যেটি হয়েছিল আমরা অবশ্যই সেগুলো পড়ব আমাদের ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত সে অসহযোগ আন্দোলন এবং চুরিচুরা ঘটনা পর্যন্ত সে তাদের সাথে সেগুলো হয়েছিল, বা ততক্ষণ পর্যন্ত তাদের সাথে রিলেশন মেনটেন ছিল। পরবর্তীকালে তাদের মধ্যে যে কমিউনাল সেপারেট দেখা দিয়েছিল, তারা সেভাবে কিন্তু আর কংগ্রেসের সাথে হয়ে কাজ করেনি। তারা নিজস্ব তাগিদে এবং নিজস্ব সেই উদ্দেশ্যে কিন্তু কাজ করতে শুরু করে। তাছাড়া দেখা গিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে তুরস্কের মধ্যে যে অ্যাটাক করেছিল, যে ত্রিশক্তি আতসী দেশগুলো যে তুরস্কের মধ্যে অ্যাটাক করেছিল, তখন সময় অ্যাটাক করার পরে কিন্তু মুসলিমদের তখন স্বার্থে ক্ষুণ্ণ হয়। তো স্বার্থে ক্ষুণ্ণ হওয়ার কারণে কিন্তু তখন সময় যে মুসলিম তারা তখন ব্রিটিশদের এগেনস্টে প্রোটেস্ট করতে শুরু করে। তারা কখনো চাইতো না যে তুরস্কের বিরুদ্ধে তারা যুদ্ধ করো। তো যখন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তখন কিন্তু তখন কিন্তু তারা যে কারা মুসলিম লীগ কিন্তু সেভাবে প্রোটেস্ট করতে শুরু করে। সো এইসবগুলো রেজাল্ট ছিল যে পরবর্তীকালে দেখা গিয়েছিল যে তারা চোরিচুর এবং অসহযোগ আন্দোলন পর্যন্ত কংগ্রেসের সাথে হয়ে কাজ করেছিল, এবং আলটিমেটলি তখন একটা সময় পরে তারা কংগ্রেস ছেড়ে চলে যায় এবং তারা নিজস্ব উদ্দেশ্যে কাজ করতে শুরু করে। তো এই ছিল ফ্রেন্ড আমরা কি পড়লাম। তোমরা যদি প্রথম থেকে থাকো অবভিয়াসলি ক্লাসে জানবে যে প্রথম থেকে আমরা কোনগুলো টপিক কভার করলাম। সে মল্লেমেটু সংস্কার যে 1909 হয়েছিল, তার পাশাপাশি হয়েছিল তার পরবর্তীকালে সে বঙ্গভঙ্গ রদ, যেটি হয়েছিল 1911 খ্রিস্টাব্দে, এবং তারপরে দেখা যাচ্ছে লর্ড হান্টিংয়ের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল 1912 খ্রিস্টাব্দে, এবং সেটি করেছিল যে বিপ্লবী রাসবিহারী বসুর দ্বারা সেটি করা হয়েছিল। সেটা করা হয়েছিল এবং সেটা করেছিল অনন্ত সিং বিশ্বাস নামে এক যুবককে দিয়ে। তার পরবর্তী শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, এবং প্রথম বিশ্বযুদ্ধ সময়কালে যে লখনৌ প্যাক্ট সেটি আসে। প্রথম বিশ্বযুদ্ধ সময়কালে যে লখনৌ প্যাক্ট সেটি এসেছিল সে 1916 খ্রিস্টাব্দে, এবং তার পরবর্তীকালে তো অনেকগুলো হয়েছিল। তার পরবর্তীকালে অনেকগুলো রিফর্মস হয়েছিল, অবশ্যই আমরা সেগুলোও পড়ব। তার পরবর্তীকালে রিফর্মস কথা যদি বলি, আমরা দেখতে পাই যে ফ্রেন্ড যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতের স্বাধীনতা লাভে যে স্বপ্ন বাস্তবিত করতে পারল না, এই যুদ্ধের সুযোগ কিন্তু জাতীয় কংগ্রেস কিন্তু বহুমুখী ধারণার বিভিন্ন সৃষ্টি হয়েছিল। তো যুদ্ধ শেষ হয়েছিল সে 1918 খ্রিস্টাব্দে, এবং যুদ্ধের শেষে কিন্তু সেই মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার দ্বারা ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি। যে তারপরেও যে আমরা দেখেছিলাম যে মন্টেগু চেমস্ফোর্ড সেই সংস্কারটি আনা হয়েছিল সে 1919 খ্রিস্টাব্দে। অবভিয়াসলি আজকের ক্লাসে করাবো না, নেক্সট ক্লাসে অবভিয়াসলি মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার সেগুলোও করাবো আমরা, ঠিক আছে। তো তার পাশাপাশি বলে রাখছি যে তো সেভাবে কিন্তু তাদের সেই মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার কিন্তু তাদের মধ্যে যে শান্তি বা সেগুলো আনতে পারেনি, অসন্তোষমূলক বা নৈরাশ্যকর বলেই সেই জাতীয় কংগ্রেস কিন্তু সেই মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারকে তারা বিরোধিতা করতো সবসময়। সো এইসব ছিল বিভিন্ন কারণ। তার পাশাপাশি দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কিন্তু গান্ধীজির সেই মুভমেন্টগুলো কিন্তু অনেক স্ট্রং হয়ে গিয়েছিল। গান্ধীজি তখন বুঝতে পেরেছিল যে
যে আপোষের মীমাংসায় যে কথাবার্তার মধ্যে আর কিছু হবে না, তার জন্য কিছু আন্দোলন অবভিয়াসলি করা দরকার। তখন সময় গান্ধীজির আমরা পটভূমিকা দেখতে পাই, গান্ধীজি কীভাবে অ্যাগ্রেসিভলি তখন সময় নিয়ে আসতে নামতে শুরু করে, এবং তার পরবর্তীকালে দেখতে পেয়েছিলাম যে অক্ষত সেই রোলার আইন সেগুলো প্রয়োগ হয়েছিল। তো অবভিয়াসলি আমরা সেসবগুলো করব, যে রোলার আইন বলো, সে মন্টেমোসেস্কুর সংস্কার বলো, যে হোম রুল মুভমেন্ট বলো, যেগুলো অ্যানিবেশনের উদ্যোগে সেগুলো হয়েছিল, বালুঙ্গাতের অ্যানিবেশনের উদ্যোগে, সেগুলো অবভিয়াসলি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে, আপকামিং ক্লাসগুলোতে অবশ্যই করাবো। তো আজকে এই ছোট্ট ক্লাসই তোমাদের জন্য ছিল। সো হোপফুলি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো আশা করবো। যদি তোমরা একবারে না বুঝতে পারো তাহলে ক্লাসটি আবার রিভাইজ করতে পারবে, ঠিক আছে? সো এন্ড অফ দ্য ক্লাস বলবো তোমাদেরকে, তোমরা যারা এখন পর্যন্ত রুল লং দেওনি অবশ্যই দিয়ে দেবে। কোথায় দেবে? যে গ্রুপের মধ্যে দিয়ে দেবে। যে গ্রুপের মধ্যে গিয়ে সবাই রুল লং এবং নাম, রুল লং সবাই সুন্দর করে লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে? সো টিল দেন থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। সো ভালো থাকবে ফ্রেন্ড, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং।